রূপু এখনো ছাদ বাগানে আনমনা হয়ে বসে আছে। রূপুর শরীরে রোদের কড়া আঁচ এসে লাগছে। পাশেই ঠান্ডা চায়ের কাপ অবহেলায় পড়ে আছে। কাপের চারপাশে মাছি ভন ভন করে ঘুরছে। রূপুর শাশুড়ি মাকে রূপু যতটা খারাপ ভেবেছিল, মানুষটা ততটাও খারাপ না বোধহয়। পরিস্থিতি মানুষটাকে পুরোপুরি খারাপ বানিয়ে দিয়েছে। ওনাদের বিষয়ে প্রথম দিকে রূপর শ্বশুর কিন্তু একটু ইচ্ছা করলেই রূপর শাশুড়ি মাকে খুশি করতে পারতেন। হয়তো বিলাসিতা দিতে পারতেন না, তবে সচ্ছলভাবে ওনাদের টোনাটুনির সংসার দিব্যি চলে যেত। রূপর শ্বশুর অতিরিক্ত ভালো মানুষ হওয়ার কারণে স্ত্রীর চাহিদা না মিটিয়ে যতটুকু ইনকাম করেছে, তার সবটুকু টাকা নির্দ্বিধায় ভাই বোনদের পেছনে খরচ করেছে। কিন্তু ভাইগুলো প্রতিষ্ঠিত হওয়ার পরও, বোনদের ভালো ঘরে বিয়ে হওয়ার পর সবাই একটু একটু করে ওনাদের কাছে থেকে দূরে সরে গেল। রূপর শাশুড়িমা সবকিছু থেকে বঞ্চিত হতে হতে এক সময় যখন ওনাদের প্রচুর টাকা হয়ে গেল, তখন রূপর শ্বশুরের ভাই বোনেরা ওনাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য অস্থির হয়ে গেল। ঠিক সেই সময় রূপর শাশুড়ি মায়ের মনে ভয় ঢুকে গেল। সে আর আগের মতো রূপর শ্বশুরকে তার ভাই বোনদের পেছনে টাকা খরচ করতে দিল না। যারা কঠিন বিপদে রূপর শ্বশুর শাশুড়ির পাশে থাকেনি, সুখের দিনে তাদের আর কোনো দরকার নেই। রূপর শাশুড়ির ধারণা বিধান বাবুর ভাই বোনদের জন্যই রূপর শাশুড়ির বিয়ের পরে মূল্যবান সময় নষ্ট হয়েছে। প্রচুর পরিমাণে অর্থকষ্টে ভুগেছে। তারা যদি আগের মতো আবারও বড় দাদার সম্পত্তিতে ভাগ বসাতে চায়, টাকা পয়সা হাতিয়ে নিতে চায়, তাহলে বুড়ো বয়সে রূপর শ্বশুর শাশুড়িকে পথে বসতে হবে। তার জন্যই রূপর শাশুড়ি বিধান বাবুর ভাই বোনদের দু চোখ পেতে দেখতে পারে না। ওনারা নতুন করে খাতির জমাতে এলে ভদ্র মহিলা দূরে দূরে সরে থাকে। ওনার জায়গায় যদি রূপো থাকতো, তাহলে কি এই কাজ রূপো করতো? কি জানি, হয়তো করতো। ময়নার মা রূপুকে ডাকতে এলো, বলল, এই কড়া রোদে এখানে বসে কি করছো তুমি? ঘরে যাও, বিনয় দাদা ডাকছে তোমাকে। রূপু সে কথায় উত্তর না দিয়ে মিষ্টি করে একটুখানি হাসল। ভাবুক ভাবুক হয়ে বলল, আমি তো আর বাকি সবার মতো ময়নার মা ডাকতে পারছি না। তোমাকে কি নামে ডাকা যায় বলো তো? সে তোমার যা ইচ্ছে করে তাই ডেকো। এখন দয়া করে ঘরে চলো। অয়ন দাদা ভিডিও কল দিয়েছে, তোমার সাথে কথা বলবে। রূপুর দেবরের সাথে মাত্র দুবার ফোনে কথা হয়েছে, অডিও কলে। ছেলে মানুষের কণ্ঠ যে এত ভয়ঙ্কর সুন্দর হয়, রূপু অয়নের সাথে কথা না বলে জানতেই পারতো না। তবে ময়নার মা যেভাবে বাড়িয়ে চড়িয়ে তার নামে বলে, সেসব কিছু না, খুব ফরমাল কথাবার্তা। কেমন আছেন, কি করছেন,
এবার কিসে পড়েন? আমার দাদাকে কি আপনার পছন্দ হয়েছে? অয়ন দুবারই এই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করেছে। আজ সরাসরি ভিডিও কলে কথা বলতে রূপুর একটু অস্বস্তি হচ্ছে। কি হলো নতুন বৌদি, এমন ধ্যান ধরে বসে আছো কেন? চলো, চলো শীঘ্রই। রূপু উঠে দাঁড়ালো। অসলতা কাটিয়ে ময়নার মায়ের পিছু পিছু হাঁটতে শুরু করলো। রূপু ড্রয়িং রুমে এসে বিস্ময় খেল। রূপুর শাশুড়ি মা কিশোরী মেয়েদের মতো খিলখিলিয়ে হাসছে। এই প্রথমবার মানুষটাকে মন খুলে হাসতে দেখলো রূপু। বিনয়ও ছোট বাচ্চাদের মতো মায়ের ঘা ঘেঁষে হাসি মুখে বসে আছে। ওদের সামনে ফোন, সম্ভবত ফোনে অয়ন কথা বলছে। রূপুকে দেখে বেঁধে রানী মুখ মুহূর্তেই গভীর হয়ে গেল। বিনয় হাসি মুখে বলল, এসো রূপু, অয়ন তোমার সাথে কথা বলবে। রূপু বসল না, বলল, আমার প্রচণ্ড মাথা ধরেছে, আমি ঘরে গেলাম, তোমরা কথা বলো। আমি পরে কথা বলবো। রূপু আর এক মুহূর্ত দাঁড়ালো না। বেথে রানী রূপুর পেছনের দিকে তাকিয়ে মুখ ঝামটা ঝামটা দিল। বলল, দেখলে তো বিনয়, কেমন বেয়াদব মেয়ে তোর কপালে জুটেছে। বাপ মা তো আর ভালো শিক্ষা দিতে পারেনি। আহা মা, তুমি শুধু শুধু রূপুকে ভুল। বিনয় পুরো কথা শেষ করতে পারল না। বিনয়কে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বিথিরানী কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলল, তুই থাম তো, এদের আমার হাড়ে হাড়ে চেনা আছে। পুরো কথাটাই রূপু ঘরে যেতে যেতে শুনে ফেলল। আবার ঘুরে এসে প্রতিবাদ করা যেত, কিন্তু ইচ্ছা করছে না। উনি শুরু থেকে না পেতে পেতে এ পর্যন্ত আসতে ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে। তাই হয়তো পরের মেয়ে ওনার সংসারে এসেই এত মুখ বিলাসিতা, সুখ বিলাসিতা ভোগ করবে, এই জিনিসটাই উনি মানতে পারছে না। রূপুর লম্বা সময় ধরে স্নান করলো, তারপর খুব যত্ন করে সুতি শাড়ি পরলো, মুখে প্রসাধনী মেখে মেখে সিঁথিতে সিঁদুর ছোঁয়ালো। তখনই রূপুর শাশুড়ি মা রূপুর ঘরে এলো। রূপুকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে বলল, তুমি এত সেজেছো কেন? কোথাও যাচ্ছ নাকি? রূপু মনে মনে বলল, যেতে পারলে তো ভালোই হতো। মুখে বলল না, কোথাও যাচ্ছি না। তাহলে তাহলে পটের বিবি সেজে বসে না থেকে কাজে লেগে পড়ো। কি কাজ করতে হবে মা? আশ্চর্য, তোমাকে বলে বলে কাজ করার নাকি আমি? চোখে দেখে দেখে কাজ করবে। আজ প্রথম দিন তো ঠিক বুঝে উঠতে পারছি না কি কাজ রেখে কি কাজ করব। একবার শুধু বলে দেন, আর বলতে হবে না। রান্না করবে, ঘরদোর মুছবে, ঝাড়ু দেবে, সব সময় ময়নার মায়ের জন্য থালা বাসন ফেলে রাখবে না, নিজেও ধুয়ে ফেলবে। ঘরে গোপাল ঠাকুর আছে, সকালের পুজো অবশ্য তোমার শ্বশুর দেন। দুপুরে আর রাতে স্নান করে তুমি পুজো দেবে। বিকালে যদি
করার মতো কোনো কাজ না থাকে, কাঁথা সেলাই করতে পারো। সব কাজই আমি খুব নিষ্ঠার সাথে করব মা। কিন্তু আমাকে মাইনে কত দিবেন আগে বলুন তো। আমি কিন্তু আবার এলোমেলো কাজে লোক না। অনার্স পাস, তার উপর প্রতিদিন রাতে আপনার ছেলের সাথেও ঘুমাতে হবে। পৃথিরানী রাগী কণ্ঠে বলল, রূপু, তুমি কি জানো তুমি অত্যন্ত খারাপ একটা মেয়ে? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি আমার ছেলের বউ। ও হো, যাক, অবশেষে স্বীকার করলেন। তাহলে অস্বীকার করা কি আছে? শুনুন মা, সবার অতীত সুখকর মনে হয় না, মানছি। আপনি এই সংসারে এসে অনেক কষ্ট করেছেন, তার জন্য আমাকেও সবকিছু থাকার পরেও এই একই কষ্টের ভেতর দিয়ে যেতে হবে। এর কোনো মানে নেই। আপনার জীবনে বিয়ের শুরু থেকে সুখ ছিল না, এটা যেমন আপনার ভাগ্য। আমার জীবনে বিয়ের শুরু থেকেই সুখ আছে, এটাও আমার ভাগ্য। এখন আপনার দুঃখ এখন আপনার দুঃখে ভরা ভাগ্যর জন্য আমার সুখ বিসর্জন দিবেন, এটা কেমন কথা? বিথেরানী হতভম্ব হয়ে গেল। এরই মধ্যে এত কিছু এই 2 দিনের মেয়েটা জানলো কিভাবে? রাতে একটি বলে 4 জন খেতে বসেছে। বিধানবাবু খেতে খেতে বলল, আজকের রান্নাটা কি তুমি করেছো মা? খেতে খুব ভালো হয়েছে। ভালো না ছাই, রূপু হাসি মুখে বলল, কোন খাবারটা আপনার খেতে ভালো লাগছে মা? না মা, কোনো খাবারই ভালো লাগছে না। রূপু বিনয়ের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে কেমন লাগছে? বিনয় মায়ের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, খারাপ না। রূপু বলল, বাবা বলো মা। মায়ের গায়ে হাত দিয়ে দেখুন তো জ্বর এলো নাকি। আপনাদের 2 জনের খেতে ভালো লাগছে, অথচ ওনার একার খাবারগুলো খেতে খারাপ লাগছে। এই খারাপ লাগা তো অস্বাভাবিক। বিথিরানী আগুন চোখে রূপুর দিকে তাকালো। বিধানবাবু সত্যি সত্যি বিথির কপালে বাম হাত রাখল, বলল, গা ঠান্ডা, জ্বর নেই, তাহলে মুখে বোধহয় রুচি নেই। আপনি ভালো দেখে মাকে একটা ভিটামিন এনে দিবেন তো। বিধানবাবু অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হেসে ফেলল। ভাগ্যিস বিনয়ের মা দেখেনি, তাহলে আজ খবর হয়ে যেত। রাতে শুয়ে গিয়ে রূপু বলল, এই ঘরটা তো অনেক বড়, আর একটা খাট অনায়াসে এঁটে যাবে। বিনয় না বুঝে বলল, আর একটা খাট দিয়ে কি করবে? আমি ঘুমাবো। বিনয় হতভম্ব হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, তোমার মাথা কি ঠিক আছে রূপু? আমার মাথা একদম ঠিক আছে, তবে তোমার মায়ের মাথা বোধহয় ঠিক নেই। ওনার আদরের কচি খোকাকে বিয়ে দিয়ে ওনার রাতের ঘুম উড়ে গেছে। প্রতিদিন রাত 11টার পরে একবার জল নেবার বাহানায় নিঃশব্দে আমাদের ঘরের সামনে এসে দেখে।
তার আদরের ছেলে জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেলে তো ভালো, জেগে থাকলে তো অস্থির হয়ে যায়। রাত জাগার কি কি উপকারিতা সব একে একে বলা শুরু করে। এই বয়সে ওনার এত দুশ্চিন্তা হোক আমি তা একদম চাই না। হাজার হলেও আমি তার আদরের বড় ছেলের বউ। তাকে ভালো রাখার দায়িত্ব তো আমারই। রূপু, রূপু তুমি মাকে শুধু শুধু ভুল বুঝছো। মা আমাদের ভালো চায়, তুমিও তো আমাকে শুধু শুধু ভুল বুঝছো। আমিও তোমার মায়ের ভালো চাই। বাবা আসবো? বিধিরানী বিধানবাবুর গলা দু হাতে জড়িয়ে ধরে কোলে বসেছিল। রূপুর কণ্ঠ শুনে ধম মচিয়ে উঠে গেল। দরজাটা ভেজানো। তারপরও বিধানবাবু একটু একটু লজ্জা পাচ্ছে। এসো মা। রূপু ঘরে এসে দেখল রূপুর শ্বশুর শাশুড়ি খাটের সামনের দেওয়ালে ওনাদের দুজনের বড় একটা ছবি বাঁধানো। ছবিটা কক্সবাজারের কোনো একটা ব্রিজের তলা। দুজন হাঁটু জলে দাঁড়িয়ে আছে। রূপুর শ্বশুর ঠিক রূপুর শাশুড়ির পেছনে দাঁড়ানো। রূপুর শ্বশুরা আলতো হাতে রূপুর মায়ের কোমর জড়িয়ে ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রূপুর শাশুড়ি মায়ের মুখেও হাসি লেগে লেগে আছে, তবে সে লজ্জা পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। ছবিটা খুব বেশিদিন আগের তোলা না। দেরিতে হলেও রূপুর শ্বশুর রূপুর শাশুড়ি মায়ের শখ পূরণ করেছে। এই বা কম কিসে? যে ভালোবাসতে জানে সে সব অবস্থানই ভালোবেসে আগলে রাখতে জানে। বিথে রানী অসময়ে রূপু দেখে ভ্রু কুঁচকে ফেলল। বলল, তুমি এত রাতে এখানে কি করতে এসেছ? রূপু মিষ্টি করে হাসল। হাসির রেশ সহজে মিলিয়ে গেল না। খুব স্বাভাবিক কণ্ঠে বলল, জল নিতে এসেছি মা। এই দেখুন। এই দেখুন হাতে জলের বোতল। জল নিতে এসে দেখি আপনাদের ঘরে লাইট জ্বলছে, তাই দেখতে এলাম এত রাতে লাইট জ্বালিয়ে আপনারা কি করছেন। বিথে রানী হতভম্ব হয়ে গেল। মেয়েটাকে প্রথম দেখায় যতটা সহজ সরল মনে হয়েছিল, মেয়েটা মোটেও সহজ সরল না। এই মেয়ে সাংঘাতিক। আমার দিকে অমন করে না তাকিয়ে গিন শিগগিরই ঘরে লাইট অফ করে ঘুমিয়ে পড়ুক। আপনি তো বললেন আপনি তো বলেন রাত জাগলে শরীর খারাপ করে। শরীরের নানান অসুখ বিসুখে বাসা বাঁধে। এই বয়সে আপনাদের শরীরে কঠিন অসুখ বাসা বাঁধুক, তা আমি আপনাদের একমাত্র বড় ছেলের বউ হয়ে কখনো হাত দেব না। এই আমি এখানে দাঁড়ালাম, শীঘ্রই লাইট অফ করুন। আপনারা লাইট অফ করলে আমি শুতে যাব। অতিরিক্ত রাগে বিথি রানীর শরীর জ্বলে গেল। এখন এই মেয়েটাকে কড়া করে কয়েকটা কথা শুনিয়ে দেওয়া উচিত। আশ্চর্য, কোনো কড়া কথা বিথি রানীর মুখে আসছে না। শরীরে ঘাম দিচ্ছে, অসময়ে প্রেসার বেড়ে গেল নাকি? বিথি রানী থমথমে মুখে বলল, তুমি তুমি এখন ঘরে যাও। যাব তো অবশ্যই। তার আগে তুমি আর একটা কথা বললে
আমি এখন বিনয়কে ডাকতে বাধ্য হব। বিধানবাবু বলল, আহা, বিনয়ের মা, মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? মেয়েটা আমাদের ভালো চায় দেখেই তো তুমি চুপ করো। বিধানবাবু অন্যদিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। বিধি তার নিজের পাতা জালে নিজেই কঠিনভাবে ফেঁসে গেছে। এখন হাঁফফাঁস করেও আর কোনো লাভ হবে না। রূপু বলল, যে কথা বলতে এসেছি সেই কথাই তো বলতে ভুলে গেছি। মা ফোন দিয়েছিল আমরা অষ্টমঙ্গলায় কবে যাব। জিজ্ঞেস করলো, মা বলল আগামীকাল দিন ভালো। আপনারা যদি যেতে দেন তাহলে আগামীকালই যেতে বলল। বিথিরানী কিছু বলার আগে বিধানবাবু হাসি মুখে বলল, যেতে না দেওয়ার কি আছে? আগামীকালই বরং যাও, ঘরে এসো, ভালো লাগবে। আমি আগামীকাল সকালে বিনয়ের সাথে কথা বলবো। আমি তাহলে এখন আসি বাবা। যাও মা। রূপু খুশি মনে চলে গেল। রূপু ব্যাগ গোছাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। বিনয় রূপুর মতিগতি ঠিক বুঝে উঠতে পারছে না। বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে রূপু? আর রাত দুপুরে ব্যাগই বা গোছাচ্ছ কেন? রূপু দায়সারা ভাবে বলল, এতক্ষণ মায়ের ঘরে ছিলাম, আর বাকি যাব তাই ব্যাগ গোছাচ্ছি, আর বাড়ি যাব তাই ব্যাগ গোছাচ্ছি। বিনয় রূপুর মুখোমুখি এসে দাঁড়ালো। বড্ড ইচ্ছা করছে রূপুর কাঁধে এক হাত রাখতে। বিনয় করুণ কণ্ঠে বলল, মা, মা কি তোমাকে কিছু বলেছে রূপু? না তো। তাহলে বাড়ি যেতে চাচ্ছ কেন? বিনয়ের মলিন মুখের দিকে তাকিয়ে এই প্রথমবার রূপুর মুখ মায়া হলো। বলল, আমি একা বাড়ি যাচ্ছি না, আমার সাথে তুমিও যাচ্ছ। ঠিক বুঝতে পারছি না তোমার কথা। আমরা অষ্টমঙ্গলায় যাব। আমাকে তো এই ব্যাপারে একবারও জানালে না। তুমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেললে তো হবে না। রূপু বলল, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? ঠিক ঝগড়া না রূপু, আমি হয়তো তোমাকে কঠিনভাবে কথাটা বোঝাতেই পারছি না। আমি বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ। তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তবে তুমি কষ্ট পাবে দেখে বলতে চাচ্ছি না। আমি মোটেও কষ্ট পাবো না। তুমি বলো প্লিজ, বাদ দাও। না, বাদ দেব না। তুমি বলো। তুমি বলো রূপু, আমার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার ব্যাপারে তোমাকে আগে থেকে বলে কি লাভ হতো বলো তো? আমি বললেই কি তুমি নিয়ে যেতে পারতে? কেন পারতাম না? অবশ্যই পারতাম। জীবনেও পারতে না। তোমার মা তোমার মা তোমাকে কোনোভাবেই আমার সাথে যেতে দিত না। একটা না একটা অজুহাত দিয়ে ঠিকই তোমাকে আটকে দিত। তুমি আমার মাকে এত খারাপ ভাবো? এখানে ভালো খারাপের কিছুই নেই। তোমাকে আরো একটা তিক্ত সত্যি কথা বলি। বিনয় দীর্ঘশ্বাস ফেলে বলল, বলো।
এই যে আমি এত আগ্রহ করে ব্যাগ গোছাচ্ছি, তারপরও আমাদের আগামীকাল আমাদের আগামীকাল যাওয়া হবে না। তোমার মা কোনো না কোনোভাবে ঠিকই আটকে দেবে দেখো। বিনয়ের উপর এক হাত শক্ত করে চেপে ধরল, ধীর কণ্ঠে বলল, তোমার ভুল ধারণা আমি ভেঙে দেব রূপু। তোমাকে আগামীকাল তোমার বাড়িতে যেভাবেই হোক আমি নিয়ে যাব এবং আমার মায়ের সামনে দিয়েই নিয়ে যাব। আমার মা হাসি মুখে আমাদের বিদায় যদি না দেয়, তাহলে আমার নামও বিনয় না। রূপু দরজার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাজ হয়ে গেছে। এখন কোনো রকম বাধা ঝামেলা ছাড়া বাবার বাড়িতে বেড়াতে যাওয়া যাবে। রূপু যখন কথাগুলি বিনয়কে বলছিল, তখন রূপুর শাশুড়ি মা ওদের দরজার বাইরে দাঁড়িয়েছিল। ঘরের সব কথাই ওনার কানে গেছে। রূপু যদি খুব ভুল না হয়ে থাকে, আগামীকাল শাশুড়ি মা ঝাক্কাস একটা ড্রামা করে রূপুদের ওই বাড়িতে পাঠাবে। না হলে ছেলের সামনে যে ওনার ভালো মানুষই মুখোশটা খুলে পড়ে যাবে। ওনাকে ওনার কৌশলে খুব শুকনোভাবে জব্দ করবে রূপু। রূপু যা ভেবেছিল তাই। সকাল সকাল শাশুড়ি মা ঘুম থেকে উঠে বিনয়ের পছন্দের খাবার রান্না করছে। রান্নার এক ফাঁকে বিনয়ের জন্য চা নিয়ে এলো। বিনয় ঘুমিয়েছিল। মায়ের ডাকে ঘুম ভাঙল। বিনয় ধরফরিয়ে উঠে বলল, তুমি এত সকালে উঠেছ কেন? তোমার শরীর খারাপ লাগছে নাকি মা? না বাবা, আমি ঠিক আছি। চা খেয়ে তুই শীঘ্রই ওঠ তো, কোথাও যেতে হবে না নাকি? যেতে তো হবেই। শ্বশুরবাড়ি। বিনয় মায়ের রসিকতায় লজ্জা পেল। বিথী বলল, রাত করার দরকার নেই, সকাল সকাল চলে যাবি। আমি তোর বাবাকে ফল মিষ্টি কেনার জন্য বলে দিয়েছি। গর্বে বিনয়ের বুকটা ভরে গেল। রূপুটা আশেপাশে নেই, থাকলে ভালো হতো। মাকেও ততটা খারাপ ভাবে। মা ততটাও খারাপ না, বরং ভালো, খুব বেশি ভালো। বিনয়ের মা। আফসোস আফসোস প্রথম দিনের সামান্য একটা ঘটনার জন্য রূপমাকে শুধু শুধু ভুল বুঝছে। বিনয় খেতে বসে দেখল আজ ওর পছন্দের সব খাবার রান্না হয়েছে। বিথী পাত পেতে পেরে ছেলেকে খাওয়াচ্ছে। আজ হঠাৎ এত কিছু রান্না করলে কেন মা? শ্বশুরবাড়ি গিয়ে কি না কি খাবি? আমি তো আর দেখতে পাবো না। শাশুড়ির হাতের রান্নাকে যদি মায়ের হাতের রান্নার স্বাদই ভুলে যাস। বিনয় হেসে ফেলল, বলল, তুমি যে কি বলো না মা, তুমিও চলো না আমাদের সাথে, আমার খুব ভালো লাগবে। মিষ্টি রানী বলল, নিয়ম নেই বাবা। অবশ্য এইসব নিয়ম কোনো গ্রন্থে লেখা নেই, লোকমুখে প্রচলিত। নতুন করে নিয়ম বানালেই যাওয়া যায়। রূপু খেতে খেতে বলল, নতুন নিয়মের ফসলটা তাহলে আপনাকে দিয়েই শুরু হোক মা।
প্লিজ মা, প্লিজ আমাদের সাথে চলুন আপনি। আপনি গেলে আমার খুব ভালো লাগবে। গরিবের ঘরে বড়লোকের পাড়া পড়লে আমার গরিব বাবা ধন্য হয়ে যাবে। শুধু বাবা কেন, আমার পুরো গোষ্ঠী ধন্য হয়ে যাবে। বিথিরানী বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় এত বেশি কথা বলো। একটু ভুল বললেন মা, আমি তো সবসময় কথা বলি না, তবে যখন কথা বলি তখন প্রচুর কথা বলি। এটা আমার মুদ্রা দোষ মা। বিথিরানী হতাশ হয়ে খাওয়ায় মনোযোগ দিলেন। বিনয় রেডি হয়ে রূপুর সামনে এসে দাঁড়ালো, বলল, কি বলেছিলাম না, আমার মা খুশি মনে আমাদের যেতে হবে, যেতে দেবে। মিলন তো আমার কথা মিলল তো আমার কথা, খুশি না ছাই। গিয়ে দেখো আমার মা তোমার ছোটবেলার স্মৃতি বুকে জড়িয়ে ধরে গুনগুন করে কাঁদছে। বিনয় কিছু না বলে রূপুর সামনে থেকে সরে গিয়ে জুতার ফিতে বাঁধতে বসল। এখন মায়ের ঘরে গেল বিনয় দেখতে পেত মা সত্যি সত্যি বিনয়ের ছোটবেলার ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বিনয়রা প্রায় রূপদের বাড়ির কাছাকাছি চলে এসেছে, আর 10-15 মিনিট পরই পৌঁছে যাবে। রূপুর মধ্যবিত্ত বাবা খুব ভোরে ঘুম থেকে উঠে বাজারে সেরা মাছটা কিনেছে তার বড়লোক মেজো জামাইকে খাওয়াবে বলে। রূপুর মা এই চিটমিটে গরমের সকাল থেকে বড় মেয়ের জামাইয়ের জন্য বাহারি পদে খাবার রান্না করছে। রূপুর ছোট বোন রূপুর ঘরটা খুব সুন্দর করে গোছাচ্ছে। যদিও রূপুর আলাদা করে কোনো ঘর নেই, ওদের মোট দুটো ঘর। একটায় বাবা মা থাকে, আর একটায় রূপারা দু বোন থাকতো। রূপুর শ্বশুরবাড়ি চলে যাবার পর পুরো ঘরটা এখন অজয়ের দখলে। তারপরও ঘরটা একটু বদলায়নি। রূপু যেভাবে ঘর গুছিয়ে রাখতো, অজয় ঠিক সেভাবেই ঘর গুছিয়ে রাখে। যেন রূপুর কখনো এ বাড়িতে এলো মনে না হয় যে ঘরটা এখনো রূপুর না। এত কিছু পরেও শেষ রক্ষা হলো না। একটা ফোন কল পেয়ে বিনয় রূপুকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে উভান্তের মতো বাড়ি চলে গেল। যদিও বিনয় ইচ্ছা করে নামিয়ে দেয়নি, রূপুকে ওর সাথে যাওয়ার জন্য খুব জোর করেছিল। রূপই এমন জেদ ধরল, সে এখন মরে গেলেও ওই বাড়িতে যাবে না। বাবার বাড়ি আসবে বলে যখন শ্বশুর বাড়ি থেকে বের হয়েছে, 2 মিনিটের জন্য হলেও বাবা মায়ের সাথে দেখা করা তবেই যাবে দেখা করে তবেই যাবে। বিনয় এত ধৈর্য নেই, সে এখন কিছুতেই রূপুর বাবার বাড়ি যাবে না। দরকার পড়লে আগামীকাল আসবে, কিন্তু এখন না, কোনোভাবেই না। শেষমেশ রূপুর জেদের কাছে পরাজিত হয়ে রূপুকে মাঝ রাস্তায় ফেলে যেতে বাধ্য হলো বিনয়। রূপুর খুব ক্লান্ত লাগছে। বিনয় অতি তাড়াহুড়োয় রূপুকে একটা টাকাও দিয়ে যায়নি। রূপুর টাকার ব্যাগটাও গাড়িতেই রয়ে গেছে। রূপুর বাড়ি পর্যন্ত হেঁটে যেতেও না হলে 20-25 মিনিট মতো সময় লাগবে। একটা রিক্সা ডেকে অবশ্য উঠে পড়া যায়, কিন্তু
বাড়ির সামনে নামার পর বাবার কাছে রিক্সা ভাড়া দেবার জন্য হাত পেতে টাকা চাইতে হবে। এই টাকা চাওয়াটাও তখন সবাই অস্বাভাবিক ভাবে দেখবে। এমনিতেই একা একা বাড়িতে যাওয়ার জন্য হাজারটা কথা শুনতে হবে। বিনয় অবশ্য একবার বলেছিল, তুমি যখন এতই জেদ করছো, তোমাকে তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে তবেই যাই। রূপুর এমন রাগ উঠে গেল, অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, এখন যদি গাড়িটাও না থামাও, আমি এখনই গাড়ির দরজা খুলে লাফিয়ে নামবো। আমি কারো দয়া চাই না, তোমার যখন এতই তাড়া, ব্যস্ত, আমাকে এখানে নামিয়ে দিয়ে যাও, চলবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী পর্ব দ্রুত আপলোড করব।